This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখো সময় যত কাটছে ট্যাংরা কাণ্ডে কখনো মনে হচ্ছে জট পুরো কেটে গেছে, কিন্তু কখনো আমার মনে হচ্ছে জট বোধহয় কিছুই কাটেনি, এখনো জানার অনেক বাকি আছে। এরকমই একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং টিভি9 বাংলা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের সামনে সেই সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছে যাতে রহস্যের জট আদৌ কাটলো কিনা সেটা আপনাদেরও বুঝতে সুবিধে হয়। এবার আরো একটা তথ্য আপনাদের সামনে আনি, তাহলে একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েছে রমি সুদেষ্ণা প্রিয়াম্বদাকে। গত রবিবার থেকেই নাকি ডিসকানেক্টেড ছিল বাড়ির সমস্ত সিসি ক্যামেরা। প্রশ্ন হলো রবিবার থেকে কেন সমস্ত সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাকে ডিসকানেক্ট করে দেওয়া হলো? 16 তারিখের পর থেকে কোনো রেকর্ডিং পায়নি পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি স্পট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। আরো অনেকগুলো বিষয় সামনে আসছে। মনে করা হয়েছিল হয়তোবা পায়েসে বিষ মেশানো তত্ত্ব সামনে আসার পর কিছুটা ধোঁয়াশা কাটবে, তারপর আরো অনেকগুলো বিষয় সামনে এলো। ক্লোজ সার্কিট ক্যামেরা ডিসকানেক্টেড রয়েছে, ফোনে পাওয়া যায়নি, রাতে আলো জ্বলেনি, সব মিলিয়ে লেটেস্ট আপডেট কি? কেন এতগুলো প্রশ্নে কেন? দেখো, এই ট্যাংরা কাণ্ডের কিন্তু পরতে পরতে রহস্যে মোড়া। যতই সময় এগোচ্ছে ততই কিন্তু রহস্য আরও ঘনীভূত হচ্ছে। রহস্যের জট কিন্তু কেটেও কাটছে না। তার কারণ গতকাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর তদন্তকারীরা মনে করেছিলেন, প্রাথমিকভাবে যে রিপোর্ট তারা হাতে পেয়েছিলেন, যে 3 জনকেই অর্থাৎ 2 গৃহবধূ এবং ওই নাবালিকা তাদেরকে বিষক্রিয়া এবং গলার নলি এবং শিরা কেটে খুন করা হয়েছে। কিন্তু তার পরবর্তীতে এখন যে তথ্য সামনে আসছে তা থেকে কিন্তু তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই গোটা ঘটনাটাই কিন্তু একটা সুপরিকল্পিতভাবে এমনকি ঠান্ডা মাথায় ঘটানো হয়েছে। তার কারণ এই বাড়ি, আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো একটু দেখানোর জন্য, এই যে 4তলা বাড়ি, তার বাড়ির সামনেই আমরা দেখতে পাচ্ছি একেবারে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানেই কিন্তু 3-3টে সিসি ক্যামেরা রয়েছে। একেবারে দোতলাতে একটি এবং একতলার গ্রাউন্ড ফ্লোর সেখানে মূল এন্ট্রান্স সেখানে একটি, এবং তার উল্টো দিকে যেখানে গ্যারাজ রয়েছে তার ওপরে আরও একটি। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই বাড়ির এই যে ওপরের 3টে ফ্লোর, সেই 3টে ফ্লোরের করিডোর, সিঁড়ি সহ কমন স্পেস থেকে মিলিয়ে সব মিলিয়ে প্রায় 16 থেকে 18টি ক্যামেরা দিয়ে মুড়ে রাখা হয়েছে। কিন্তু ঘটনার আগে অর্থাৎ গত 16 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু ওই সমস্ত সিসি ক্যামেরাগুলোর কোনো ছবি রেকর্ড হয়নি। এবং সেই বিষয়টা খতিয়ে দেখতে গিয়েই তদন্তকারীরা যেটা জানতে পারেন যে বাড়ির ভেতরে ক্যামেরার যে প্লাগ পয়েন্ট, সেই প্লাগ পয়েন্ট থেকে প্লাগ আনপ্লাগ করা ছিল, অর্থাৎ খুলে রাখা ছিল। এবং সেটা 16 তারিখের পর কোনো রেকর্ডিং অর্থাৎ কোনো ভিজুয়াল বা কোনো ছবি কিন্তু সিসি ক্যামেরার তদন্তকারীরা পায়নি। আর সেখান থেকেই কিন্তু এই বিষয়টাই কিন্তু তদন্তকারীদের কাছে জোরালো হচ্ছে। তাহলে কি গোটা বিষয়টা সুপরিকল্পিতভাবে একেবারে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে? এবং এখানে আরও একটা বিষয় কিন্তু প্রশ্ন আকারে সামনে উঠে আসছে, যে বাড়ির 6 জন সদস্য যদি একসঙ্গে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে থাকে, সেক্ষেত্রে 3 জন মহিলা সদস্য তারাই অচৈতন্য হয়ে থাকলো, একজনের বিষক্রিয়াতে মৃত্যু হলো, কিন্তু 3 জন পুরুষ সদস্য তাদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া কেন হলো না? এক্ষেত্রে কি এই ঘুমের ওষুধ মেশানো যে পায়েস, সেক্ষেত্রে কে মানে মহিলা সদস্যদের ক্ষেত্রে বেশি দেওয়া হয়েছিল, তারা নিজেরা কম খেয়েছিলেন? এবং এই ঘুমের ওষুধ মেশানো পায়েস কে ঘুমের ওষুধ মিশিয়েছিল সেই বিষয়টাও কিন্তু এখনও নিশ্চিত হয়নি। এবং এই যে হাতের শিরা এবং গলার নলিকাটা 2 গৃহবধূর, সেক্ষেত্রে এই 2 ভাই প্রণয় এবং প্রসূন, এদের মধ্যে দুজনেই কি মিলিতভাবে করেছিলেন নাকি একজনই এই কাজ করেছিলেন? এ ধরনের বহু প্রশ্ন কিন্তু এখনও অধরা, বহু প্রশ্ন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এবং সেইখান থেকে কিন্তু সেইগুলোকেই আরও বড় প্রশ্ন সামনে তুলে দিচ্ছে এই বাড়ির ভেতরে থাকা অনেকগুলো প্রশ্নের হয়তো উত্তর মিলছে, কিন্তু আবার অনেকগুলো প্রশ্ন সামনে এসে যাচ্ছে যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রশ্ন তো অনেক। প্রশ্ন হচ্ছে রমি সুদেষ্ণাকে কি একজনই খুন করেছে, নাকি প্রসূন আর প্রণয় 2 ভাই তারা নিজেরাই নিজেদের স্ত্রীকে খুন করে? নিশ্চিত হতে বা সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহে জোর দিচ্ছে পুলিশ। ডাক্তারদের সবুজ সংকেত মিললেই নেওয়া হবে 2 ভাইয়ের আঙুলের ছাপ। এই বিষয়ে এই প্রসেস সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো দীপ, ইতিমধ্যেই ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট যে এটা খুনের ঘটনা, কিন্তু যেটা স্পষ্ট নয় সেটা হচ্ছে কে খুন করলো। 2 বইয়ের গলা কাটলো কে? 2 ভাই তারা নিজের স্ত্রীর গলা কেটেছে, নাকি যে কোনো একজন 2টি খুন করেছে? এটা এখনো স্পষ্ট নয়। আর এটা স্পষ্ট হবে তখনই যখন ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ওই 2 ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট তদন্তকারীদের কাছে আসবে।
সেই কারণেই তারা এবার ফিঙ্গারপ্রিন্ট নিতে চাইছে বা সায়েন্টিফিক এভিডেন্সের উপর ভরসা করে এগোতে চাইছে, কিন্তু সমস্যা রয়েছে যে ডাক্তারদের এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি দুজনকে জেরা করার বা দুজনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া। তাই তদন্তকারীরা অপেক্ষা করছেন যে ডাক্তারদের সবুজ সংকেত মিললেই হাসপাতালে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে তাদের জেরা করা হবে। তার কারণ প্রথমে বড় ভাই সে নিজে বয়ান দিয়েছিল যে এটা আত্মহত্যার ঘটনা, অর্থাৎ বাড়িতে দুই স্ত্রী এবং কন্যা সন্তান তারা আত্মহত্যা করেছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেল যে না তারাই খুন করেছে। ফলে ময়নাতদন্তের রিপোর্ট সামনে রেখে এটাই জানার চেষ্টা করা হবে যে কে খুনের ঘটনা ঘটিয়েছে, কে পরিকল্পনার মধ্যে কার মাথায় প্রথম এসেছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই দুই ভাই মিলেই পরিকল্পনা করেছে নাকি অন্য কারো পরিকল্পনা সাহায্য নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলি তদন্তের ক্ষেত্রে জরুরি। এবং যে কন্যা সন্তানটি তার ক্ষেত্রেও কিন্তু এটা জানা জরুরি যে তাকে বিষটা কে মেশালো, বিষ কোথা থেকে আনা হলো, কিভাবে প্রয়োগ করা হলো, এই সমস্ত খুঁটিনাটি তথ্য এই তদন্তের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। যে কথাটা বলছিল আমার সহকর্মী যে কেটেও কাটছে না ট্যাংরা কাণ্ডের জট, পুলিশকে দেওয়া প্রশ্নের বয়ান ঘিরে বিস্তর দ্বন্দ্ব। সত্যি কি দেনার দায় শেষ হতে চেয়েছিল গোটা পরিবার, নাকি আত্মহত্যার সম্মতি ছিল পরিবারের সব সদস্যের? হাতের শিরা গলা কেটে কে খুন করলো রমি সুদেশনাদের? বিষক্রিয়ায় মৃত্যু হলেও প্রিয়াম্বাদার শরীরে কেন এত আঘাতের চিহ্ন? অর্থাৎ দেখুন, তিনজনের মৃত্যু ঘিরে কতগুলো প্রশ্ন এই মুহূর্তে আমার আপনার সামনে। তাহলে কি বেলাগাম জীবনযাপনই কাল হলো এই গোটা দে পরিবারের দুই ভাই প্রসূন প্রণয়ের? চামড়ার ব্যবসা করে একদা বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে এই দুই ভাই তারা বেলাগাম জীবনযাপন শুরু করে দেন। শুরু হয়ে যায় ঋণ নিয়ে বিলাসবহুল লাইফস্টাইল। ব্যবসায় মন্দা দেখা দিল, সেই বিলাসিতায় কোনো ছেদ পড়েনি। কোম্পানির টার্নওভার বেশি বেশি দেখানো হয় এবং সেটা দেখিয়ে একের পর এক ব্যাংক থেকে লোন নেওয়া হয়, বাড়ি বন্ধক রেখে দিতে হয়। এই অবস্থায় পৌঁছে গিয়েছিল অর্থনৈতিক পরিস্থিতি। দুই ভাই 2 বছর অন্তর অন্তর গাড়ি পাল্টাতেন, বিদেশ ভ্রমণে যেতেন। আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো, সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তাহলে লাইফস্টাইল কি বাড়তে বাড়তে এমন গগনচুম্বী হয়ে গিয়েছিল যে সেখান থেকে আর ফিরে সাধারণ জীবনযাপনে আসার কোনো সুযোগ ছিল না, যে কারণেই একটা চরম পন্থা অবলম্বন করতে হলো? একদমই, দেখো প্রায় 50 থেকে 60 বছর পুরনো হচ্ছে এই প্রসূনদেব প্রণয়দের পরিবারের যে ব্যবসা। তার বাবা প্রায় দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিটাকে গড়ে তুলেছিলেন এবং সেই গড়ে তোলার পেছনে কিন্তু তার যথেষ্ট কষ্টসাধ্য করতে হয়েছিল। কিন্তু তার বাবা অর্থাৎ প্রসূনদেব প্রণয়দের বাবা মারা যাবার পর থেকে কিন্তু বিলাসবহুল জীবনে আবদ্ধ হয়ে পড়েন এই দুই ভাই, এবং তারপরই একের পর এক যত দিন গড়িয়েছে তত কিন্তু তাদের বিলাসবহুল জীবনমাত্রা আরও বেড়ে গিয়েছে। তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো যে গত কয়েক মাসে অন্তত 6 মাসে, যেটা পুলিশ বলছে এবং পারিবারিক সূত্র যেটা জানা যাচ্ছে, গত 6 মাসে 3টি গাড়ি বদল করেছিল এবং প্রত্যেকটি কিন্তু বিলাসবহুল গাড়ি। এছাড়াও তাদের বাড়ি, তাদের যে ফ্যাক্টরি হোক বা অন্যান্য ভেঞ্চার, সেগুলো কিন্তু করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিল। সেই টাকা কোথা থেকে আসতো? ঋণ নিত, মোটা সুদের বিনিময়ে তারা ঋণ নিত এবং এই ঋণ কিন্তু তারা শোধ করতে পারতো না, কারণ বিলাসবহুল জীবন যা তাদের এমন মাত্রায় পৌঁছেছিল। তবে কোন জায়গায় জটিলতা বাড়ে, যখন তারা এই ঋণ শোধ করতে পারছে না, যখন টাকা তাদের ঘাটতি দেখা দিচ্ছে, তখন কিন্তু বিলাসবহুল জীবন আর যাত্রা পালন করতে পারছে না, তখনই মানসিক অবসাদে ভুগতে শুরু করে। যে জীবনযাত্রায় তারা অভ্যস্ত ছিল সেই জীবনযাত্রা তাদের শেষ হতে শুরু করে, এমনকি কর্মীদের বেতন না দিতে পারায়, এই এক্সপোর্টারদের কাছ থেকে মালপত্র না পাওয়ায়, এমনকি কাঁচামাল কেনা হলে তার টাকা না দিতে পারায় বারবার করে বাড়িতে এসে প্রত্যেকে এসে ডাক দিত এবং তাদের কাছে টাকা চাইতো। এই সব মিলিয়ে তারা কিন্তু মানসিক অশান্তিতেও ভুগত বলে পারিবারিক সূত্রে এবং পড়শিরাও সেটা জানাচ্ছে, এবং প্রতিদিন তাদের বাড়ির সাথে ভিড় করে থাকতো। স্বাভাবিকভাবে বিলাসবহুল জীবন যে এই ঘটনার পেছনে অন্যতম কারণ তা কিন্তু তদন্তকারীরা মনে করছেন। অনেক ধন্যবাদ তোমাকে, নজর থাকবে। চরম মানসিক অভিশাপ থেকেই কি দেবাড়ির দুই ভাই খুন ও আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন, এমনটাই অন্তত মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। একটা মানুষ যখন জুয়া খেলতে থাকে, সে ক্রমান্বয়ে হাঁটতে থাকে, তখন সে সেই চেজিং দ্য লসটাকে চেজ করার জন্য আরো বড় পরিমাণে ইনভেস্ট করতে থাকে। কিন্তু এক সময় যখন সেটা পেরে ওঠে না,
ক্রমান্বয়ে বাজারে আর্থিক দেনাটা বাড়তে থাকে, তখন একটা ভয়ানক ডিপ্রেশন নেমে আসে এবং সেই ডিপ্রেশনের একমাত্র চরম সম্ভাব্য পরিণতি নিজে শেষ হয়ে যাওয়া, অন্যকে শেষ করে দেওয়া। তাই আগে নিজে শেষ করার মতো সেই সাহস না থাকায় বাড়ির মহিলাদের আগে হত্যা করে, বা যারা দুর্বল তারপর তারা সেই মুহূর্তে তাদের একটা ইন্টেন্স গিল্ট ফিলিং হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট বলি, মানে যতটা আউট অফ প্রপোর্শন গিল্ট ফিলিং হয়ে তখন বেরিয়ে গিয়ে রাস্তায় তারা এই ঘটনাটা ঘটাতে পারে।